ওসমান হাদি মারা গেছেন। ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে অবস্থান। ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক। গুলিবিদ্ধ ওসমান হাদির জীবনমৃত্যুর লড়াইয়ের ৭ দিন। শাহবাগ মোড় অবরোধ, চলছে হাদি হাদি স্লোগান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত 10:15 দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ রাত 10টার দিকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সেই ঘোষণার পর থেকে তার জীবন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা বাড়তে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দোয়া ও উদ্বেগ প্রকাশ করেন। আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে শরীফ ওসমান হাদি সাম্প্রতিক সময়ে আলোচিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। তদন্ত সংশ্লিষ্টরা হাদিকে গুলিবর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করে। ওই আসামি ভারতে পালিয়ে গেছেন বলে আলোচনা রয়েছে। ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। ওসমান হাদিকে দিনে দুপুরে গুলি করে হত্যাচেষ্টার এই ঘটনার পরপরই দেশে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ঘটনাটিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসাবে উল্লেখ করে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেন, নির্বাচনের পথে গুপ্ত হামলা, নাশকতা বাড়তে পারে। গুলিবিদ্ধ হওয়ার ১ মাস আগেই হত্যার হুমকি পাওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন শরীফ ওসমান হাদি। গত নভেম্বরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেছিলেন, দেশি বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ওই পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের খুনি সমর্থকেরা তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখছে, তবে জীবননাশের আশঙ্কা সত্ত্বেও ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না। ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা শরীফ ওসমান হাদিকে শুরুতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়নি। মাদ্রাসার শিক্ষক বাবার সন্তান হাদি নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন। সেখান থেকে স্নাতকোত্তর শেষ করে তিনি বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছিলেন। জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন হাদি। ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার পর জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবিতে শাহবাগে ধারাবাহিক সমাবেশ আয়োজন করেন হাদি। বিভিন্ন টেলিভিশনের টক শোতেও নিয়মিত আমন্ত্রণ পেতে থাকেন। প্রথমে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হলেও পরে আবাহকের দায়িত্ব নেন। দ্রুত তার একটি সমর্থক গোষ্ঠী গড়ে ওঠে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভে অংশ নেন ইনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতেও ছিলেন সরব। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের পক্ষেও প্রকাশ্যে মত দেন। গত বছরের ফেব্রুয়ারিতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ঘটনায় সক্রিয় ভূমিকা রাখেন তিনি। জুলাই অভ্যুত্থানের পর হাদি জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিলেও পরে নতুন দল এনসিপিতে যোগ দেননি, বরং ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে কয়েক মাস ধরে মাঠে সক্রিয় ছিলেন। ফজরের নামাজের পর মসজিদের সামনে দাঁড়িয়ে ভোট চাওয়া, বাতাসা মুড়ি নিয়ে প্রচার, ভোটারদের কাছ থেকে অনুদান গ্রহণ ও ব্যয়ের হিসাব প্রকাশ সবই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতেন। ওসমান হাদিকে হত্যার এই ঘটনাকে নির্বাচনের প্রাক্কালে পলাতক শক্তির হিংসার একটা সতর্ক বার্তা হিসাবে দেখছে সরকার।
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে আটক ও গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। তাদের মধ্যে প্রধান সন্দেহবাসন ফাইসালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ৭০ বছর ও মা মোসাম্মদ হাসি বেগম ৬০ বছর, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া ও শালক ওয়াহিদ আহমেদ সিপু। গ্রেফতার বাকি ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নুরুল জামান নোমানি ওরফে উজ্জ্বল, মোহাম্মদ কবির, আব্দুল হান্নান, মোহাম্মদ হিরণ, মোহাম্মদ রাজ্জাক, ফাইসালের বন্ধু মারিয়া আক্তার এবং হালুয়াঘাট সীমান্তে মানব পাচারকারী হিসাবে পরিচিত সিমিরন দিও ও সঞ্জয় চিসিম। ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন শরীফ ওসমান হাদি। তিনি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রচারে নেমেছিলেন। ১২ ডিসেম্বর তিনি গুলিবিদ্ধ হন। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদের চোখে তিনি এক লড়াকু যোদ্ধা। ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর গত ৭ দিনে তার জীবন-মৃত্যুর লড়াইসহ অন্য ঘটনাবলী পাঠকদের সামনে তুলে ধরা হল। ১২ ডিসেম্বর শুক্রবার ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় ছিলেন ওসমান হাদি। তার সঙ্গে ছিলেন এক ব্যক্তি। ফকিরাপুলের দিক পূর্ব থেকে তারা পশ্চিমে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন। তাদের পেছন থেকে অনুসরণ করছিল একটি মোটরসাইকেল। বেলা ২:২৪ রিকশা চলন্ত অবস্থায় মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি ওসমান হাদিকে গুলি করেন। ফাঁকা রাস্তায় মোটরসাইকেলটি দ্রুত বেগে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দ্রুত ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সেদিন বিকেলে বলেছিলেন, একটি গুলি ওসমান হাদির কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে গেছে। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকেরা ওসমান হাদির প্রাথমিক অস্ত্রোপচার করেন। উন্নত চিকিৎসার জন্য রাত ৮টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ওসমান হাদির উপর হামলার ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদী বিক্ষোভ মিছিল হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ওসমান হাদির উপর হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানায়। ওসমান হাদির উপর গুলির ঘটনায় গভীর উদ্বেগ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দেন। ঘটনার পর পুলিশ, র্যাব, সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে যান। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে হামলাকারীদের শনাক্তে কাজ শুরু করেন। ১৩ ডিসেম্বর শনিবার ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করার কথা ১৩ ডিসেম্বর জানায় ঢাকা মহানগর পুলিশ। পুলিশ ও র্যাব কর্মকর্তারা বলেন, ওসমান হাদিকে সরাসরি গুলি করা ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ছিলেন। গত বছরের ১ নভেম্বর পিস্তল গুলি নিয়ে ফয়সালকে গ্রেফতার করেছিল র্যাব। এ বছরের ২১ ফেব্রুয়ারি তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন। পুলিশ সদর দপ্তর ফয়সালের ছবিসহ তথ্য সীমান্ত, সমুদ্রবন্দর ও বিমানবন্দরের কর্তব্যরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠায়। গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে তিনি জানান, অবিলম্বে অপারেশন ডেভিল হান্ট ফেজ ২ চালু হবে। এভারকেয়ার হাসপাতালে ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদির ইন্টারনাল রেসপন্স আছে। তিনি এখনও আশঙ্কামুক্ত নন। চিকিৎসকেরা ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন তাকে। তারা এর চেয়ে বেশি কিছু বলতে পারছেন না। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাদের বৈঠক হয়। ওসমান হাদির উপর হামলার ঘটনায় ইনকেলাব মঞ্চের উদ্যোগে সর্বদলীয় প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত হয়। ১৪ ডিসেম্বর রবিবার তদন্ত সংশ্লিষ্ট সূত্র ১৪ ডিসেম্বর জানায়, ঘটনায় জড়িত হিসেবে ৩ জনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান ফয়সাল, চালক ছিলেন আলমগীর। আলমগীর আদাবর থানা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার আগে ওসমান হাদিকে অনুসরণকালে রেকি এই দুজনের সঙ্গে আরেকজন ছিলেন, তার নাম জাকির। কয়েক মাস ধরে পরিকল্পনা করে হামলাটি চালানো হয়। উদ্দেশ্য ছিল দেশে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করা। হামলার পরপরই পালানোর ছকও কার্যকর করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধারণার কথা জানায় যে শুটার ফয়সাল ও আলমগীর ঘটনার ১২ ঘণ্টার মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয় এই দুজনের সম্ভাব্য অবস্থান শনাক্ত করে ১৩ ডিসেম্বর রাতেই সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মানব পাচারে জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়। তারা হলেন সঞ্জয় চিসিম ও সিবিরন দিও। আটক করার পর জিজ্ঞাসাবাদে সঞ্জয় চিসিম জানান, শুক্রবার দিবাগত রাত ১:৩০ থেকে ২টোর মধ্যে দুজন বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারে সহযোগিতা করেছেন তারা। এই দুজন ফয়সাল ও আলমগীর বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ ইতিমধ্যে প্রধান সন্দেহভাজন ফয়সালের চলাচলের খতিয়ান বা ট্র্যাভেল হিস্ট্রি সংগ্রহ করেছে। এতে দেখা যায় আইটি ব্যবসায়ী পরিচয়ে তিনি কয়েক বছরে একাধিক দেশ ভ্রমণ করেছেন। সর্বশেষ ২১ জুলাই তার সিঙ্গাপুর ভ্রমণের তথ্য পাওয়া গেছে। র্যাবের পক্ষ থেকে বলা হয়, যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে সেটির নম্বর শনাক্ত করে সন্দেহভাজন মালিককে শনিবার বিকেলে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মোহাম্মদ হান্নান। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। হান্নানকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয় পুলিশ। তিনি আদালতে বলেন, তাকে মোটরসাইকেলের বিক্রয় কেন্দ্রে নিয়ে গেলেই সব সত্য বেরিয়ে আসবে। তিনি অনেক আগেই মোটরসাইকেলটি বিক্রি করে দিয়েছেন। ১৪ ডিসেম্বর সন্ধ্যার পর নারায়ণগঞ্জ ও ঢাকায় অভিযান চালিয়ে ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শালক ওয়াহিদ আহমেদ সিপু, বন্ধু মারিয়া আক্তার লিমাকে আটক করে র্যাব। পরে তাদের পল্টন থানায় সোপর্দ করা হয়। ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর পল্টন থানায় মামলা হয়। মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। মামলায় ফয়সালসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। পরে মামলাটি তদন্তের জন্য ডিএমপির গোয়েন্দা শাখায় বা ডিবিতে হস্তান্তর করা হয়। ১৫ ডিসেম্বর সোমবার উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। তার সঙ্গে তার ভাইসহ বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা যান। তদন্ত সংশ্লিষ্ট সূত্র ১৫ ডিসেম্বর জানায়, দুই সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। তারা ঢাকা থেকে বাংলাদেশ ভারতের সীমান্তে যেতে ৫ দফা যানবাহন বদল করেন। মোটরসাইকেলের নিবন্ধন নম্বর প্লেট বদলে তারা ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে নিয়েছিলেন। ফেলে দিয়েছিলেন মুঠোফোন ও সিম। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই হামলার ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন ফয়সালের স্ত্রী শাহেদা, শালক ওয়াহিদ, বন্ধু মারিয়া, মোটরসাইকেলের মালিক সন্দেহে হান্নান এবং ভারতে পালানোর ক্ষেত্রে সহায়তা অভিযোগে সঞ্জয় চিসিম ও সিমিরন দিও। ফয়সালের স্ত্রী, শালক ও বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। এদিন র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ফয়সালের সহযোগী মোহাম্মদ কবিরকে ১৪ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। কবির ঘটনার কয়েকদিন আগে ফয়সালের সঙ্গে বাংলা মোটরে ওসমান হাদি প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন। সোমবার ফয়সালের বোনের আগারগাঁওয়ের বাসা থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। সেই ব্যাগের ভেতর থেকে ২টি ম্যাগাজিন ও ১১টি গুলি উদ্ধার করা হয়। ওসমান হাদিকে গুলি করার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তার এই বক্তব্যের প্রতিবাদ জানান বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনের নেতারা। ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় সর্বদলীয় প্রতিরোধ সভা। এতে জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। তবে যায়নি বিএনপি। কিন্তু তারা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে এ সভায় সংহতি জানায়। ১৬ ডিসেম্বর মঙ্গলবার ১৬ ডিসেম্বর একটি বিবৃতিতে ইনকিলাব মঞ্চ জানায়, সিঙ্গাপুরে নেওয়ার পর ওসমান হাদির শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ার পর স্থিতিশীল অবস্থায় এসেছে। তার আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়। তবে সেটি করার মতো শারীরিক পরিস্থিতি তৈরি হয়নি। হুমায়ুন ও ওয়াহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে নরসিংদী সদর উপজেলার তরুয়া এলাকার একটি বিলের ভেতর থেকে ২টি পিস্তল ও ৪০টি গুলি উদ্ধার করে র্যাব। এছাড়া একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মোহাম্মদ ফয়সাল। তিনি ওয়াহিদের বন্ধু। ১৬ ডিসেম্বর রাতে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ৭০ বছর ও মা মোসাদ্দা হাসি বেগম ৬০ বছরকে গ্রেফতার করা হয়েছে। ফয়সালকে গাড়ি ঠিক করে পালাতে সহায়তাকারী নুরুজ্জামানকেও এদিন আটক করা হয়। তিনি ভাড়ায় চালিত গাড়ির ব্যবসা করেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সব মিলিয়ে এই ঘটনায় মোট ১৪ জনকে আটক ও গ্রেফতার করা হয়েছে। ১৭ ডিসেম্বর বুধবার ১৭ ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় বলা হয়, সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন বুধবার দেশে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের প্রতিমুক্তা ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন।
রাতে ভিভিয়ান বালাকৃষ্ণন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ফোন করে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টাকে বলেন, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করতে বলেছেন। হাদির উপর হামলার ঘটনায় র্যাব ও পুলিশ মোট ১৪ পুরুষকে আটক ও গ্রেফতার করেছে বলে জানা যায়। ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার। এই দিন সকাল থেকেই মানুষের মধ্যে ওসমান হাদিকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ছিল। তার শারীরিক অবস্থা নিয়ে দিনভর সামাজিক মাধ্যমে আলোচনা চলছিল। এরপর বৃহস্পতিবার রাত 10:45টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখাশোনার সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রাত 10টার দিকে প্রথম পত্রকে বিষয়টি নিশ্চিত করেন। ইনকেলাব মঞ্চের ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ রাত 11:15টার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। প্রধান উপদেষ্টা ভাষণে বলেন, দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার। শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করেন প্রধান উপদেষ্টা। তিনি ওসমান হাদির শোক সন্তপ্ত স্ত্রী, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ চলছে। আজ বৃহস্পতিবার রাত 10:30টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তারা তুমি কে আমি কে, হাদি হাদি, জাহাঙ্গীরের গদিতে আগুন জ্বালাও একসাথে, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, লীগ ধর, জেলে ভর সহ নানা স্লোগান দিচ্ছেন তারা। ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তাঁর মাথায় গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাঁকে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত 10:45টার দিকে ওসমান হাদির মৃত্যু হয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে ছাত্র জনতা পরিচয় দেওয়া একদল তরুণ। আজ বৃহস্পতিবার রাত 11:15টার দিকে নগরের খুলশী এলাকায় কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকেন তারা। খবর পেয়ে নগর পুলিশের সদস্যরা সেখানে অবস্থান নিয়েছেন। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত 10:45টার দিকে শরীফ ওসমান হাদি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্যের কারণে শরীফ ওসমান হাদি সাম্প্রতিক সময় আলোচিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হাদির মৃত্যু সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর রাত 11:15টার দিকে ছাত্র জনতা পরিচয়ে 20-25 জন ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেন। এই সময় তারা হাদির হত্যার প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারত বিরোধী স্লোগান দেন। পরে সেখানে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে তাদের সরিয়ে দেন। অবস্থানকারীদের একজন মোহাম্মদ তানভীর বলেন, আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে হাদির উপর হামলার ষড়যন্ত্র করেছে। আওয়ামী
আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্যের কারণে তাকে টার্গেট করা হয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আলম প্রথম আলোকে বলেন, ১৫-২০ জন ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। আরও লোকজন আসছে বলে খবর পাওয়া গেছে। পুলিশের সদস্যরা সেখানে আছেন।